কে মেরেছিল আপনাকে? তোপার প্রশ্ন শুনে পলক মৃদু হাসল। তোপা বিস্ময় ভরা চোখে তাকিয়ে আবারও বলল, আশ্চর্য, আমি হাসার মতো কি বললাম? শুধু তো জানতে চেয়েছে কে মেরেছে। এতে এত হাসির কি আছে বুঝলাম না। তোমার মনে হচ্ছে না তুমি আজ একটু বেশি কথা বলে ফেলছ? সামনে তাকিয়ে গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল পলক। তোপা ঈষৎ অবাক হলো। সত্যি সে আজ প্রয়োজনের তুলনায় বেশি কথা বলছে। কিন্তু জানতে ইচ্ছে করছে কে মেরেছে লোকটাকে। কিন্তু ইনি তো সোজা কথা বলার মানুষ নয়। তাই মনের ভেতরের সুপ্ত ইচ্ছেটা মনে মনেই কবর দিয়ে দিল। গেইট পর্যন্ত এসে পলক মসৃণ কণ্ঠে বলল, এখন যেতে পারবে তো? তোপা যেন আকাশ থেকে পড়ল। আমি কখন বললাম আমি যেতে পারবো না? আমি একবারও বলেছি আপনাকে পৌঁছে দিতে। পলক মুচকি হেসে বলল, বারণও তো করনি। আসলে তুমি আমার সঙ্গ চেয়েছ, তাই জন্যই বারণ করনি, তাই না? তোপা উত্তর না দিয়ে গটগট করে হেঁটে চলে গেল চোখের আড়ালে। পেছনে ফেলে গেল একজোড়া হাস্যোজ্জ্বল চোখ। কেটে গেল বেশ কিছুদিন। পরীক্ষা শেষে আবার পুরো দমে শুরু হয়েছে ক্লাস। সামনেই সেমিস্টার ফাইনাল। তোপা দিকবিদিক ভুলে কেবল লেখাপড়ায় মনোযোগ দিল। ক্লাস, বাসা আর মাঝেমধ্যে ব্যবসার জন্য কিছু গ্রোসারি কিনে আনার জন্য বের হওয়া। তোপা বা পৃথা কেউ এখন কেক ডেলিভারি করতে যায় না। একজন ডেলিভারি ম্যান ঠিক করে নিয়েছে। নয়তো সবটা তোপা সামলাতে পারে না। সব ঠিকঠাকভাবে চললেও তোপার মনটা অশান্ত হয়ে আছে। বেশ কয়েকদিন থেকে মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে। সবসময় তাকে নজরে নজরে রাখছে। কিন্তু কিছুতেই কিছু খুঁজে পায় না। সেদিন লাইব্রেরির ঘটনার পর তোপা আর পলকের মুখোমুখি হয়নি। হ্যাঁ, সামনাসামনি পড়ে গেছে অনেকবার। কিন্তু নিজেই পাশ কাটিয়ে চলে গেছে। অস্বস্তির থেকে নিজের সম্মানটাকে বেশি প্রাধান্য দিয়েছে তোপা। পলকের সাথে কেউ ওকে জড়িয়ে কিছু রটিয়ে দিক, তা ও কশ্চিনকালেও চায় না। এতদিনে এটা বুঝতে পেরেছে লোকটা ঠোঁটকাটা হলেও মনটা স্বচ্ছ। নয়তো শুধুমাত্র একটা মেয়েকে টিচ করা নিয়ে ঝামেলা করে কেউ নিজের মাথা ফাটিয়ে বসে থাকে না। সেদিন ক্যাম্পাসে একজন ছাত্রীকে কিছু বখাটে উত্ত্যক্ত করছিল। এক পর্যায়ে ওড়নায় হাত রাখে। টেনে নেওয়ার আগেই সেখানে উপস্থিত হয় পলক। শুরু হয়ে যায় হাতাহাতি। সেখানেই মাথা ফাটিয়ে লাইব্রেরিতে খাপটি মেরেছিল। হন্তদন্ত হয়ে তোপা ছুটল লিফটের দিকে। ক্লাস শুরু হয়ে গেছে বোধহয়। কিন্তু ও লিফটে পা রাখতেই বড় বড় পা ফেলে পলক ভেতরে ঢুকে পড়ল। তোপা বাইরে বের হতে চেয়েও ভেতরে প্রবেশ করল। লোকটা তো আর তাকে খেয়ে নিচ্ছে না। এত ভয় পাওয়ার কি আছে, আশ্চর্য। কিন্তু এই গা ছাড়া ভাবটাই তাকে ফাঁসিয়ে দিল। তোপার ক্লাস 10তলা ভবনের 6 নাম্বার ফ্লোরে। তোপা বাটন প্রেস করার আগেই পলক 10তলায় যাওয়ার বাটন প্রেস করে দিল। তোপা অবাক হলো। এর চেয়ে তো সিঁড়ি ভালো ছিল। মুখটাকে হাঁড়ি করে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। পলক সেদিকে খেয়াল করে মুচকি হাসল। হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় লিফট জুড়ে নেমে এলো অন্ধকার। তোপা ভয়ে সিটিয়ে গেল। লিফট সবে 3-4 তলার মাঝামাঝি। তোপা ভয়ে পলকের কাছাকাছি দাঁড়িয়ে হাত খামচে ধরে ফুপিয়ে উঠল। পলক অবাক হয়ে অন্ধকারেই তোপার মুখটা দেখার চেষ্টা করছে। তোপা ফুপিয়েই চলেছে। পলক তোপার হাতটা শক্ত করে আঁকড়ে ধরে বলল, ভয় পেও না, আমি আছি তো, কিছু হবে না। শান্ত হও। তোপা ঈষৎ কেঁপে উঠল। পলক ভাবল হয়তো সে হাত ধরেছে বলে কেঁপে উঠেছে। কিন্তু পলকের ভুল প্রমাণ করে তোপা থেকে থেকেই কেঁপে উঠল। পলক অবাক হয়ে ভাবল, এইটুকুতে এত ভয় পাওয়ার কি আছে? আশ্চর্য। উপায় না পেয়ে হাতের বুকের সাথে আগলে নিল। মিনিট দুয়েক যেতেই তোপা আবারও কেঁপে উঠল। ঘেমে নিয়ে একাকার অবস্থা। অনবরত কেঁপে উঠতে দেখে দেখে পলক ভ্রু কুঁচকে ফেলল। সে ভেবেই নিয়েছে এ মেয়ে এখন নির্ঘাত অজ্ঞান হয়ে যাবে। তোপা নিজেকে পলকের বাহুডোরে আবদ্ধ বুঝতে পারে। কিন্তু তার নিজের শরীরে এক ফোঁটাও শক্তি পাচ্ছে না। নিজেকে ক্রমশই হারিয়ে ফেলছে কালের গহ্বরে। হঠাৎ জোরে জোরে শ্বাস নিতে শুরু করল তোপা। পলক পড়েছে মহাবিপদে। কাঠখোট্টা ঠোঁটকাটা পলক তাজওয়ার কখনো এরকম পরিস্থিতিতে পড়েনি আগে। কি করবে ভাবতে ভাবতেই তোপা নিজের সবটুকু ভার পলকের উপর ছেড়ে দিল। নিঃশ্বাসের গতিও কমে আসছে। নিঃশ্বাসের গতি কমলেও এখনো হা করেই শ্বাস ফেলছে সে। তবে সেটাও ক্রমশ কমছে। নিস্তেজ হয়ে যাচ্ছে। তবে কি মেয়েটা সত্যি জ্ঞান হারিয়ে ফেলছে? পলক দিকুবিদিক শূন্য হয়ে অন্ধকারেই আলতো করে হাত রাখল তোপার গালে। শত দ্বিধা মিশ্রিত নয়নে একবার তোপার অবয়ব দেখে মুখ এগিয়ে নিল তোপার মুখের একদম কাছে। ঠোঁটে স্পর্শ লাগার আগেই চোখ বন্ধ করে ফেলল পলক। জীবনে প্রথম কোনো মেয়ের স্পর্শ। হোক না সেটা অনুভূতিহীন।
দু আঙুলে তোপার নাক চেপে ধরে অধরে অধর মিশ্রিত করে অনবরত শ্বাস প্রদান করল সে। কয়েক মুহূর্ত পর তোপা স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করল, কিন্তু শরীরটা তখনও নিস্তেজ। পলক তোপার মাথাটা বুকের সাথে চেপে ধরে মিহি কণ্ঠে বলল, আই মজ সরিতে আসা, তোমার অনুমতিবিহীন তোমাকে ছোঁয়ার জন্য। মুখে বারবার চুমু খেতে চাওয়ার কথা বললেও আমি চাইনি তোমার অবচেতনে তোমাকে স্পর্শ করতে। কিন্তু কি করব বলো, আমি নিরুপায়। তোপা ঈষদুষ্ণ চায়ের কাপটা এগিয়ে দিল পৃথার দিকে। পৃথা মুচকি হেসে কাপটা নিয়ে বলল, তোপা মা তোকে যেতে বলেছে আমার সঙ্গে। তোপা কিঞ্চিত সময় নিয়ে বলল, আমি তো যেতেই চাই, কিন্তু আজ নয় প্লিজ। আমি ওই মানুষগুলোর সামনে যেতে পারবো না রে। ওদের সামনে গেলে আমার ঘেন্না ধরে যায় নিজের জীবনের উপর। কিন্তু ওরা তো কেউ আসবে না, শুধু তুই আর ভাইয়ার দুই একজন বন্ধু, এছাড়া কেউ নয়। মা ওদের আসতে বলেনি তো। মা তোকে খুব করে চায় তোপা, তুই জানিস না মা তোকে কতটা ভালোবাসে। তোপা মলিন হাসল, আমি জানি রে, তোদের ভালোবাসার জন্যই তো এখনো বেঁচে আছি আমি। কিন্তু এটা বল, ভাইয়ার বন্ধু আসবে? ভাইয়াই তো নেই, বন্ধু এসে কি করবে? পৃথা একগাল হেসে বলল, ভাইয়া এসেছে 2 দিন আগে। তোপার চোখ খুশিতে চকচক করে উঠল। সত্যি বলছিস তো, নাকি আমাকে নেওয়ার জন্য মিথ্যে বাহানা বানাচ্ছিস? তোকে নিতে আবার বাহানার প্রয়োজন আছে? মা দুটো ইমোশনাল ডায়লগ দিলেই তো তুই সুরসুর করে চলে যাবি। তোপা মৃদু হেসে বলল, তা ঠিকই বলেছিস, আন্টির কথা ফেলতে পারি না যে। এই পৃথিবীতে আমার মায়ের পরে আন্টি একমাত্র মহিলা যাকে আমি এতটা ভালোবাসি। পৃথাও একটুখানি হাসল। মেয়েটা একটু ভালোবাসা পেলেই একবারে গলে যায়, অথচ কপাল দেখ, সেই একটুখানি ভালোবাসাও জুটে না সেখানে। পৃথিবীটা বড্ড স্বার্থপর, আরও বেশি স্বার্থপর পৃথিবীর মানুষগুলো। কেউ কি নেই যে এই মেয়েটির ছোট্ট জীবনটা ভালোবাসায় ভরিয়ে রাখবে, সুখে মুড়িয়ে রাখবে, ঠিক যেভাবে রাখে কনকনে শীতের রাতে ছোট্ট শিশুকে তুলোয় মুড়িয়ে। তোপা পৃথার বাড়িতে পৌঁছতেই পৃথার মা আয়শাকে জড়িয়ে ধরল। আয়শা তোপার কপালে চুমু এঁকে দিয়ে নিজেও জড়িয়ে নিলেন। খানিকক্ষণ পর মৃদু অভিমান করে বললেন, এত দেরি কেন করলি তুই? জানিস কতক্ষণ যাবৎ অপেক্ষা করছি আমি। প্রান্ত তোর উপর রেগে আছে। তোপা ভ্রু কুঁচকে বলল, ওহ ভালোই তো, তোমার ছেলে 2 দিন আগে এসে আমার কথা মনে করতে পারেনি, আর আমি একটু দেরি করায় রেগে আছে। কোথায় তোমার ছেলে? ডাকো দেখি। উদ্ধৃতি চিহ্ন। আয়শা ডাকার আগেই সেখানে উপস্থিত হলো দুজন সুদর্শন যুবক। অন্যজনের দিকে না তাকিয়ে প্রান্তর দিকে তাকিয়ে অভিযোগ করে বলল, 2 দিন আগে এসে একবার আমার সাথে দেখা করতে পারলে না তুমি? তা করবে কেন? আমি কি নিজের বোন নাকি? নিজের হলে ঠিকই দেখতে যেতে। প্রান্ত কিছু বলার আগে আয়শা এগিয়ে এসে বললেন, এত এত অভিমান, অভিযোগ যেন না করতে পারিস সেজন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তোপা মৃদু হেসে বলল, কি সিদ্ধান্ত আন্টি? এই যে বলছিস এসেই দেখা করতে গেল না কেন? তাই আমি ভাবছি এসে যেন তোর মুখটাই সবার আগে দেখে সেই ব্যবস্থা করব। বিয়ে দেব তোদের দুজনের। তোপা, প্রান্ত যেন আকাশ থেকে পড়ল। দুজন দুজনের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে মাত্র কি বললেন আয়শা। বোধগম্য হতেই দুজনে একসাথে বলল, মা, আন্টি। কিন্তু এত কিছুর মাঝে কেউ একবারও খেয়াল করল না পেছনে দাঁড়ানো ব্যক্তির শক্ত মুঠোবন্দি হাতটা, যেখানে জীর্ণ শীর্ণ অবস্থায় বন্দি একটি মুঠোফোন, যার দামি গ্লাসটায় চুরচুর করে ভাঙনের শব্দ হচ্ছে, ঠিক যেমনটা হচ্ছে তার হৃদমাচারে। এই কথাটা আর বলো না প্লিজ। ভাইয়া আমার কাছে আমার নিজের ভাইয়া, আমার মায়ের পেটের ভাই হলে যেমন হতো ঠিক তেমন। এই পবিত্র সম্পর্কটা তুমি অস্বস্তিতে মুড়িয়ে দিও না। মাথা নিচু করে বলল তোপা। প্রান্ত এতক্ষণ চুপ থাকলেও আর ধৈর্য বাঁধ মানল না তার। মায়ের হাত ধরে বলল, মা আমার কাছে পৃথা আর তোপা আলাদা নয়। ওরা দুটোই আমার বোন, কখনো আলাদা করে দেখিনি আমি। আমি তো এটাই জানি আমাদের মা বাবা আলাদা হলেও আমরা আপন ভাই বোন। দুটো বোন আমার। পৃথার জন্মের পর আমার খুশি তুমি দেখেছ, কিন্তু তোপার আমাদের জীবনে আসার খুশি তুমি দেখনি। আমি দেখাতেই পারিনি, লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছে। কেন জানো মা, এই ভাবনাগুলোর জন্য। যেখানে পৃথাকে আমি নির্দ্বিধায় জড়িয়ে ধরতে পারি, আদর করতে পারি, সেখানে তোপার হাতটা ধরে ভরসা দিতেও আমার দুবার চিন্তা করতে হয়, পাছে লোকে পবিত্র সম্পর্কটার অন্য মানে না বের করে ফেলে, কলঙ্কের আগুনে ঝলসে দেয়। কিন্তু দেখ মা, আমাদের মনে কিন্তু পাপ নেই। একটা পবিত্র সম্পর্ক বয়ে বেড়াচ্ছি আমরা দুজন। আমাদের সমাজটাই এমন।
আমরা তো তবু আলাদা মায়ের পেটের সন্তান। আজকাল তো একই মায়ের পেটের ভাইবোনও রাস্তায় বের হতে পারে না, মানুষের নোংরা মানসিকতার জন্য। সেখানে আমরা তো কোন ছাড়। তবে যাই হয়ে যাক মা, আমি আমার বোন দুটোকে ঠিক এভাবেই ভালোবেসে যাব, আগলে রাখবো সারা জীবন। এই দুটো প্রাণ সারা জীবন আমার প্রাণভোমরা হয়ে থাকবে। পোপার চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল, কিন্তু ঠোঁটের কোণে ফুটে উঠেছে সুখের হাসি। প্রান্ত দুহাত মেলে দুই বোনের দিকে তাকালো। পৃথা তোপা কাছে আসতেই আলতো করে জড়িয়ে নিল দু হাতে। পৃথা নির্বিকার থাকলেও তোপা ফুপিয়ে উঠল। প্রান্ত তোপার মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদে না বোন আমার, আমি আছি তো সারা জীবন তোদের ভালোবাসার জন্য। আর মা, আমার বিয়ের কথা বাদ দাও, আমার দুই রাজকন্যার জন্য রাজপুত্র খুঁজে দিয়ে তবে আমার কথা ভাবব। আয়েশা চোখ মুছে মুখে সুখের হাসি ফুটিয়ে মাথা নাড়ালেন। তার সন্তানরা আজ বড় হয়ে গেছে, তার চিন্তা করার দিন শেষ। অদূরেই দাঁড়িয়ে এতক্ষণ যাবৎ ঘটিত ঘটনাগুলো অবলোকন করছিল পলক তাজওয়ার। এতক্ষণ মেজাজ বিগড়ে গেলেও এখন হৃদমাচারে বইছে গা হিম করা শীতল সমীরণ। খাবার টেবিলে বসতেই সামনে পলককে দেখে হকচকিয়ে গেল তোপা। ভ্রুকুচকে বলল, আপনি আপনি এখানে কি করছেন? পলক তোপার কুচকানো ভ্রু দেখে মুচকি হাসল। কিছু বলার আগেই প্রান্ত শশার স্লাইস মুখে নিয়ে চিবোতে চিবোতে বলল, ও আমার বন্ধু, তুই ওকে চিনিস নাকি? তোপা বিড়বিড় করে বলল, চিনি না আবার। আকাইম্মা ব্যাটা সারাক্ষণ আকামের মাথা খায় ভার্সিটিতে গিয়ে। পলক ভ্রু কুচকে বোঝার চেষ্টা করছে তোপার বিড়বিড় করে বলা কথাগুলো। স্পষ্ট বুঝতে না পারলেও তোপা যে তাকে ডিটারজেন্ট ছাড়াই তুলে দিচ্ছে এটা খুব ভালো করেই বুঝতে পারল সে। প্রান্ত আবারও বলল, চিনিস ওকে? তোপা মৃদু হেসে বলল, পলক তাজওয়ার। রাইট। পলক ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে তুলে হাত বাড়িয়ে বলল, জি, পলক তাজওয়ার। আপনি? উদ্ধৃতি চিহ্ন। তোপা কটমট করে তাকালো। কোন লেভেলের ফাজিল লোকটা, এমন ব্যবহার করছে যেন আজই প্রথম দেখা হয়েছে। তোপা জোর করে একটু হেসে হাত বাড়িয়ে পলকের হাতে আলতো স্পর্শ করে বলল, তিয়াশা তোপা। পলক হাতটা না ছেড়েই বলল, নাইস নেইম। তা কোথায় লেখাপড়া করছেন? তোপা এবার অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। লোকটা কি নিদারুণ অভিনয়টাই না করছে। একে তো নির্দ্বিধায় সেরা অভিনেতা 2022 অ্যাওয়ার্ডটা দেওয়া যাবে। হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে দাঁতের দাঁত চেপে বলল, ফার্স্ট সেমিস্টার ইউনিভার্সিটি। আপনি? পলক অবাক হওয়ার ভান করে বলল, সে কি, আমিও তো তোমার ইউনিভার্সিটি থেকে পাস আউট। তোমাকে কখনো দেখি না কেন ভার্সিটিতে? ক্লাস করো না নাকি? এটা তো ঠিক না প্রান্ত। তুই এত ব্রাইট স্টুডেন্ট ছিলি আর তোর বোন কিনা ফাঁকিবাজ। এটা তো ঠিক মানা যাচ্ছে না। তোপা এবার আর নিতে পারছে না। একটা লোক এত অবলীলায় কিভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলতে পারে? আবার পরক্ষণেই মন হলো তোপাকে খেপাতে চাইছে। তোপাও মনে মনে কঠিন পণ করল। এই লোকের কথায় আজ রেগে যাবে না। না মানে না। আপনি তো বললেন পাস আউট। যেহেতু ভাইয়ার বন্ধু সেহেতু আরও 2 বছর আগেই বেরিয়ে গেছেন। তাহলে আমাকে দেখবেন কি করে? আপনি তো এক্স স্টুডেন্ট। চেহারা দেখে তো প্রফেসর বলে মনে হচ্ছে না। আবার বখাটে হিসেবেও ঠিক মানাচ্ছে না। আপনি ভার্সিটিতে এক্সাক্টলি কি করেন বলুন তো? আকামের মাথা খান। পলক কেসে উঠল অপ্রস্তুত হয়ে। এই মেয়ের যে যথেষ্ট তেজি সেটাও জানে, কিন্তু তাই বলে এভাবে বলবে? আকামের মাথা খায় মানে কি? পলক তাজওয়ার আকাইমা। হাও ফানি। পলক কিছু বলার আগে আয়শা কপট রাগ দেখিয়ে বললেন, এসব কি ধরনের কথা তোপা? উনি তোমার বড়, সম্মান দিয়ে কথা বলো। পলক মুচকি হাসি ফুটিয়ে বলল, ঠিক আছে আন্টি। বাচ্চা মানুষ বুঝতে পারেনি। মুহূর্তেই তোপার চেহারার রং পাল্টে গেল। চোখ দুটো শুভ্র থেকে রক্তিম আভায় ছেয়ে গেল। রেগে গিয়ে বলল, আমি মোটেও বাচ্চা নই। আপনি বলুন না কি করেন আপনি সারাদিন ভার্সিটিতে? সেই তো এই গাছের তলায় ওই গাছের তলায় আড্ডা মারেন। এটা কি আকামের মাথা খাওয়া নয়? আজ লাইব্রেরি তো কাল লিফট, সেগুলো কি আকামের মাথা খাওয়া নয়? আবার বিপক্ষ দল চিরকুটে হাবিজাবি লিখে দিবে সেটা নিয়ে এক দফা ঝামেলা হবে, সেটাও কি আকামের মাথা খাওয়া নয়? নাকি এগুলোই সবচেয়ে দরকারি কাজ? পলক হাঁ করে তাকিয়ে রইল। পোপার হঠাৎ ক্ষেপে যাওয়ার কারণ বুঝতে পারল না সে। প্রান্ত ব্যাপারটা সামাল দিতে তাড়াহুড়ো করে বলল, পলক তোরা আগে থেকে পরিচিত? পোপার সাথে তোর আগে থেকে ঝামেলা চলছে? পলক অসহায় মুখ করে তাকালো তোপার দিকে। পোপা তখন মাথা নিচু করে রয়েছে। মিনিট দুয়েক পর খাবার রেখে হাত ধুয়ে চলে গেল সবার চোখের আড়ালে। পলক প্রান্তের দিকে তাকিয়ে অপরাধী কণ্ঠে বলল,
আমার জন্য ও না খেয়ে চলে গেল। কিন্তু আমি এমন কি বললাম যাতে ও এত রেগে গেল? প্রান্ত পলকের থেকে চোখ সরিয়ে নিয়ে তাড়াহুড়ো করে বলল, হয়তো আগের রাগ ছেড়েছে। ব্যাপার না, কিছুক্ষণ পর রাগ কমে গেলে খেয়ে নিবে। তুই খাওয়া শেষ কর। পলকও আর খেল না, হাত ধুয়ে নিল। মিনিট পাঁচেক পর প্রান্তের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তোর বোন কোন দিকে গেল রে? প্রান্ত ফোন ঘাঁটতে ঘাঁটতে বলল, পৃথা। উহু, কি আশা? প্রান্ত ভ্রু কুঁচকে বলল, ওরে দিয়ে কি করবি? এমনিতেই রেগে আছে। আর রাগ বাড়িয়ে দিস না দোস্ত। ও আছে হয়তো নিজের মতো। পলক অধৈর্য হয়ে বলল, বল না কোন দিকে গেল? আমি রাগাব না আর, প্রমিস। প্রান্তের ভ্রু আরও খানিকটা কুঁচকে গেলে পলক দুই ভ্রুর দুই পাশে চেপে ধরে বলল, তোরা ভাইবোন আমাকে ভ্রু কুঁচকে দেখাচ্ছিস? একজন তো চোখও দেখায়। পলক তাজওয়ারের এত খারাপ দিনও আসেনি যে সবার চোখ দেখবে, কুঁচকানো কপাল দেখবে। এগুলো দেখানোর শুধু পলক তাজওয়ারের নিজস্ব অধিকার। পলক তাজওয়ার দেখাতে অভ্যস্ত, দেখতে নয়। এখন তাড়াতাড়ি বল তোর বোন কোন দিকে গেল? আমি সব জায়গা খুঁজে দেখতে গেলে কিন্তু বাড়ি আর বাড়ি থাকবে না, ডাস্টবিন হয়ে যাবে। প্রান্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, সামনে যে রুম পড়বে সেখানেই ঢুকে পড়বি। বারান্দায় আছে হয়তো, নক করে ঢুকবি রুমে, মনে থাকে যেন। আর হ্যাঁ, পৃথাও আছে সেখানে। পলক ভ্রু কুঁচকে বলল, তুই আমাকে ম্যানার্স শেখাচ্ছিস? প্রান্ত মাথা ঝুঁকিয়ে বুকে হাত রেখে বলল, আপনাকে শেখায় কার সাধ্যি? পলক আর কিছু না বলে দুপোথাপ পা ফেলে চলে গেল। পেছনে প্রান্ত মৃদু হেসে বলল, বন্ধু আমার অ্যারেস্ট হয়ে গেছে তবে। গাছগাছালির ফাঁকফুকর দিয়ে মায়াবী জোছনা উকি দিচ্ছে পৃথার রুমের বারান্দায়। লাইট বন্ধ করে রাখায় আধো আলো আধো অন্ধকারের মোহনীয় লাগছে চারিপাশ। পোপা একখানে তাকিয়ে আছে সামনের দিকে। স্পষ্ট কিছুই দেখছে না সে। কোনো একটা বস্তুর উপর দৃষ্টি নিক্ষেপ করেনি সে, শুধু চেয়ে থাকার জন্যই চেয়ে আছে। বাইরের পৃথিবীর প্রতি তার লেশমাত্র আগ্রহ নেই। সে ব্যস্ত জোছনার আলোয় নিজেকে ভেজাতে। বিছানায় বসে ফোন খাচ্ছিল পৃথা। তোপার কাছে গিয়েছিল, কিন্তু তোপার কোনো ধ্যান জ্ঞান নেই বলে রুমে ফিরে এসেছে। এখন বোম মারলেও তোপাকে নিজের ভাবনা থেকে সরানো যাবে না, এটা সে খুব ভালো করেই জানে। পলক রুমে ঢুকে পৃথার থেকে জেনে নিল তোপার অবস্থান সম্পর্কে। পৃথাকে খাবার নিয়ে আসতে বলে পা বাড়ালো তোপার দিকে। পলক তোপার পেছনে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে নিজের উপস্থিতি জানান দিল। তোপা বুঝতে পেরেও নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। পলক মৃদু স্বরে রাখল, কি আশা, এদিকে তাকাও। তোপা তবুও নির্বিকার। পলক কপালে আঙুল চালিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি এদিকে ফিরতে বলেছি তোমাকে। তোপা না ঘুরেই বলল, কেন এসেছেন এখানে? তখন ওগুলো বলার আগে মনে ছিল না। চলে যান, আমাকে একা থাকতে দিন। উদ্ধৃতি চিহ্ন। পলক ভ্রু কুঁচকে ফেলল। কিঞ্চিত সময়ের পর উচ্চস্বরে হেসে উঠল। হাসির দাপুটে সারা শরীর কেঁপে উঠল পলকের। হাসি থামিয়ে বলল, তুমি কি ভেবেছ আমি তোমার রাগ ভাঙাতে এসেছি? পলক তাজওয়ারকে চেনোনি তুমি? কে হো তুমি, আমার বউ নাকি গার্লফ্রেন্ড? তোমার রাগ ভাঙাতে কেন আসবো আমি? নাকি প্রতি মাসে বেতন দাও তোমার রাগ ভাঙানোর জন্য? বলো কোনটা? পোপা পেছনে ফিরে ভ্রু কুঁচকে তাকালো। পলক শুভ্র শার্টের হাতা গোটানোর ভান করে তেরে এসে বলল, পলক তাজওয়ারকে চোখ দেখাচ্ছ মেয়ে? চেনো আমি কে? কৃষ্ণময়ী তোমার মেঘবরণ কেশের মাতাল করা গন্ধে মাতোয়ারা হতে চাই বারংবার। সকাল 6টার সময় এরকম একটা মেসেজ দেখে আপনা আপনি দু তিনটে ভাঁজ পড়ে গেল তোপার কপালে। ডিলিট করতে গিয়ে নজরে এলো অনেক দিন আগের একটি মেসেজ। আমার কৃষ্ণময়ী, মেয়েদের নাকি লম্বা চুলে সুন্দর দেখতে লাগে। আজ আমি নিশ্চিত। পোপা গুনে গুনে দেখল 2 মাস 28 দিন আগের মেসেজ। আনমনে ভাবতে লাগলো, কে লোকটা? আমি কি চিনি? আমার নাম্বারই বা কোথায় পেল? আর সকাল সকালই কেন মেসেজ এলো? লোকটা কি আমাকে দেখতে পাচ্ছে? নাম্বার আর দেখতে পাওয়ার কথা মনে হতেই তাজমহলের কথা মনে হলো। কিন্তু পরক্ষণেই ভাবল লোকটা তো কিছুদিন আগে কেক অর্ডার দিয়েছিল। সে কেন হবে? কিন্তু কে সে? এমন হাজারো ভাবনা ঠেলে ফেলে দিয়ে মন দিল নিজের কাছে। ডিমের ফোম তৈরি করে তাতে ময়দা মিশিয়ে নিল। ব্যাটার প্রস্তুত করে মোল্ডে ঢেলে ওভেনে দিয়ে বই নিয়ে বসল। আজ 6টা কেকের অর্ডার রয়েছে। এছাড়াও দুটো সুপার শপে দিতে হবে কিছু। ব্যস্ত তোপার সময় কোথায় এসব নিয়ে ভাবার? জীবনটা এখন নতুন লাগে তোপার কাছে। এই তো সেদিনও হতাশ করে মরছিল। কিভাবে খেয়ে পড়ে বাঁচবে সে? কিভাবে বা লেখাপড়ার খরচ চালাবে? কিন্তু আল্লাহ তো আছেন, তিনি একটা পথ দেখিয়েছেন।
পৃথার উছিলায় তার কর্মসংস্থানের একটা সুযোগ করে দিয়েছেন। এখন আগের মতো ভাবতে হয় না, চিন্তা করতে হয় না রাত পোহালে সকালে কি খাবো, আদৌ খাবার পাবো তো। একটা ক্লাস শেষে বেরিয়ে এলো তোপা। মাথাটা প্রচণ্ড ধরেছে তার। লাইব্রেরিতে গিয়ে একটু বসবে সে। মাথা নিচু করে হাঁটতে হাঁটতে সামনে কতগুলো পা দেখে থেমে গেল। মাথা উঁচু করে দেখল রাত্রি দাঁড়িয়ে, সাথে আরো 5-6 জন। তোপা বিরক্তি ভঙ্গিতে তাকালো। রাত্রি তোপার পা থেকে মাথা অবধি একবার চোখ বুলিয়ে বলল, দেখতে তো হাবাগোবাই মনে হয়। তলে তলে এত কিছু করছিস কিভাবে তুই? তোপা বিক্ষিপ্ত নয়নে তাকিয়ে বলল, কি করেছি আমি? রাত্রি অট্টহাসি দিয়ে পাশের জনের কাঁধে ধাক্কা দিয়ে বলল, এই দেখ, এমন ভাব করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তলে তলে যে আস্ত পুকুরটায় খেয়ে নিচ্ছে। বেয়াদব মেয়ে কোথাকার। তোপা নিজেকে কন্ট্রোল করে বলল, মুখ সামলে কথা বলুন। কি বলছিলেন? পুকুর খেয়ে নিচ্ছি? খেলে পুরো সমুদ্রটাই গিলে ফেলবো। পুকুর ছুঁয়ে হাত নোংরা করার কোনো ইচ্ছে আমার নেই। এখন ছেড়ে কাশুন তো দেখি চটপট, নয়তো বিদে কোন চোখের সামনে থেকে। রাত্রি নিজের হাত মুঠো করে ফেলল। কাটকাট গলায় বলল, পলককে কি দেখিয়ে পাগল করেছিস তুই? এই শরীর, বিছানায় গিয়েছিস ওর সাথে। যে পলক আমার দিকে ফিরেও তাকায় না সে তোর মতো কালির সাথে কিভাবে থাকে? বল, এই শরীরটা দিয়েই পাগল করেছিস ওকে, তাই না? ওপার মাথা জ্বলন্ত আগ্নেয়গিরির মতো টকবক করছে। চোখ কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। কানের ভেতরে মনে হচ্ছে ফুটন্ত সীসা ঢেলে দিয়েছে। নিজের রাগটা সম্বরণ করার চেষ্টা করে বলল, আপনার দিকে ফিরে তাকায় না কেন আপনার পেয়ারি পলক তাজওয়ার? আপনি শরীর দেখাতে পারেন না? দেখতে তো ভালোই মনে হচ্ছে। তাহলে তাকে দেখাতে কি সমস্যা? বিছানায় যেতেও নিশ্চয় আপত্তি নেই। আপনার সকল পলক তাজওয়ার এত সুন্দর ফিগার দেখে নিশ্চয়ই ছেড়ে দেবে না আপনাকে। তাহলে যাচ্ছেন না কেন? নাকি আপনার মধ্যেই কোনো ঘাপলা আছে? আছে নাকি? এরকম কিছু থাকলে আপনি আমাকে নিঃসংকোচে বলতে পারেন। আমার এক পরিচিত ডাক্তার আছে, তাকে বলে এই সমস্যা বিশেষজ্ঞ কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে বলবো। যাবেন তো মিস রাত্রি? রাত্রির সবটা শুনে তেরে এসে তোপার গালে চড় মারতে উদ্যত হয়। তোপা হাত মুচে ধরে পিঠে ঠেকিয়ে বলল, আমাকে অবলা ভেবে ভুল করবেন না। দেয়ালে পিঠ থেকে গেলে সবাই ঘুরে দাঁড়াতে পারে। আর চড় আমিও মারতে পারি। কিন্তু আমার পরিবার আমাকে সেই শিক্ষা দেয়নি। কিন্তু আর একবার যদি এই হাত আমাকে স্পর্শ করার চেষ্টা করে তবে হাত আর হাতের জায়গায় থাকবে না। মাইন্ড ইট। রাত্রি আবারও হেসে উঠল। পরিবারের বড়াই করছিস? তা তোর পরিবার তোকে কি শিক্ষা দিয়েছে? লাইব্রেরিতে লটরপটর করতে, লিফটে গিয়ে জড়াজড়ি করতে, নাকি ছেলেদের সাথে চিপকে থাকতে? আরও তো ছেলে আছে, কিন্তু পলকে কেন? পলক হ্যান্ডসাম বলে নাকি ওর টাকা আছে বলে? প্রস্টিটিউটের মতো ওর থেকে টাকা নিয়ে নিজের পরিবার চালাচ্ছিস? লজ্জা করে না? শালি প্রস্টিটিউট কোথাকার। আবার পরিবারের ডায়লগ শোনাতে আসে। পোপার চোখের কার্নিশ বেয়ে পানি পড়তে শুরু করলো। বা হাতে চোখ মুছে কিছু বলার আগেই সশব্দের রাত্রির গালে ছুঁয়ে দিল একটি ফর্সা ইস্পাত কঠিন হাত। রাত্রি হঠাৎ আক্রমণ সামলাতে না পেরে দুপা পিছিয়ে গেল। পোপা অবাক হয়ে চেয়ে রইল সামনে দাঁড়ানো মানুষটার দিকে। পলক রাগে ফুঁসতে ফুঁসতে তোপার দিকে তাকিয়ে বলল, আল্লাহ মুখ দেয়নি সাথে? পটর পটর কি কেবল আমার সাথেই করতে পারো? আমার একটা কোথাও তো মাটিতে পড়তে দাও না তুমি? তাহলে ওর বেলায় মুখে কুলুপ এঁটে রেখেছ কেন? দুঘা লাগিয়ে দিতে পারোনি? তোপা ঈষৎ রেগে বলল, সবকিছু আপনার জন্য হয়েছে। না আপনার সাথে দেখা হতো আর না রাত্রির সাথে কোনো ঝামেলা হতো। সেই প্রথম দিন থেকে আপনি আমার মাথায় উঠে নেচে যাচ্ছেন। আমি বলেছিলাম লাইব্রেরিতে আসতে। আমি বলেছিলাম লিফটে আমার সাথে যেতে। না তো? তাহলে নোংরা কথাগুলো আমাকেই কেন শুনতে হবে? আমি মেয়ে বলে, নাকি আমি অসহায় বলে? কোনটা মিস্টার পলক তাজওয়ার? ঝামেলা আপনার আর আপনার রাত্রির। কিন্তু এর মাঝে আমি কেন? কেন আপনারা আমাকেই পেলেন আপনাদের দাবার গুটি বানানোর জন্য? আর আপনার রাত্রি, সে যদি আপনাকে এতই চায় তবে কেন সেদিন আমাকে পাঠালো ওই চিরকুট দিয়ে? নিজেই যেতে পারত। আর যখন আমাকে পাঠালোই আপনি কেন এসে ওর সাথে ঝামেলা করলেন? করবেনই তো। সমস্যা তো আপনার হচ্ছে না, ঝামেলা তো আমাকেই পোহাতে হচ্ছে। অসহায় তো আমি, আপনি নন। রাত্রির দিকে তাকিয়ে আঙুল তুলে বলল, মিস রাত্রি, লাস্ট একটা সুযোগ দিচ্ছি। এরপর আমার পেছনে লাগতে আসলে আমার মুখ নয় হাত চলবে। এটা শুধু কথার কথা নয়।
সময় আসলে বাস্তবে রূপ নেবে। আর হ্যাঁ, আমি কালো। এটা একান্তই আমার গায়ের রং। না, আমি আপনার গায়ের সাথে ঢলাঢলি করে আপনার ফর্সা রঙকে কালো বানিয়ে দিচ্ছি, আর না আপনার ভাইয়ের বউ হচ্ছি। তাই আমার গায়ের রং নিয়ে আপনার সমস্যা হওয়ার কথা নয়। এটা একান্তই আমার। আর আমি এতেই সুখী। আমার তো বাইরেটা কালো, কিন্তু আপনার তো অন্তর পর্যন্ত কালো। নোংরা, জঘন্য, দুর্গন্ধযুক্ত, বলে আর এক মুহূর্ত দেরি না করে পলকের দিকে আর চোখে একবার তাকিয়ে হনহন করে লাইব্রেরির দিকে চলে গেল। রাত্রি ক্রোধে ফেটে পড়লেও পলক অপলক তাকিয়ে রইল তোপার পশ্চাৎগমনের দিকে। লাইব্রেরিতে গিয়ে নীরব অশ্রু বিসর্জন দিল অনেকটা সময় নিয়ে। নিজের ভাগ্যের উপর ভীষণ রাগ হয় তোপার। কি হতো যদি একটুখানি সুখ লেখা হতো সেখানে? কি হতো যদি একান্তই আপন বলে কেউ থাকতো তার? কি হতো যদি ছোট বেলাটা ভয়ঙ্কর না হয়ে একটুখানি মধুর হতো? কি হতো যদি ওই নোংরা হাতটা ছুঁয়ে না দিত ওর ছোট্ট কোমলমতি শরীরটা? আর নিতে পারছে না তোপা। ছোট্ট জীবনটা ভীষণ ভারী লাগছে নিজের কাছে। না পারছে নিজের মৃত্যু কামনা করতে, আর না পারছে সহ্য করতে। পলক ঘন্টা খানেক সময় ধরে অপেক্ষা করছে তোপার বের হওয়ার। কিন্তু সে তো বের হওয়ার নামই নিচ্ছে না। লাইব্রেরির কোন কোনায় ঘাপটি মেরে আছে কে জানে। এই মেয়ের যে এত লাইব্রেরিতে কি করে ভেবে পায় না পলক। সময় পেলেই ছুট লাগায় লাইব্রেরিতে। দীর্ঘ সময়ের পর ধীর পায়ে বের হলো তোপা। গুলটি গুলটি পায়ে এগিয়ে গেল পলকের দিকে। তোপাকে আসতে দেখে পলক নড়েচড়ে দাঁড়ালো। কিন্তু তোপা সেদিকে পাত্তা না দিয়ে নিচের দিকে তাকিয়ে এগিয়ে গেল গেটের দিকে। পলকের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। দ্রুত গতিতে হেঁটে এসে তোপার সাথে পা মিলিয়ে বলল, তিয়াশা, কথা শোনা আমার। রাত্রির ব্যবহারের পেছনে আমার কোনো হাত নেই। আমাকে ভুল বুঝো না তুমি। আরও কিছু বলার আগেই তোপা পলকের দিকে তাকিয়ে বলল, থামুন আপনি। আমি কিছু শুনতে চেয়েছি আপনার কাছে। চাইনি তো। তাহলে ভার্সিটিতে এত স্টুডেন্ট সবার সাথেই কি একই ব্যবহার করেন? না তো। তবে আমার বেলায় কেন? আমি চাই না তো আপনার এত মনোযোগ। সত্যিই চাই না। আমি হাত জোর করছি, প্লিজ আপনি আমার থেকে দূরে থাকুন। আমি সাধারণ। সাধারণ হয়ে বাঁচতে দিন। দয়া করে আমার সামনে আর এভাবে আসবেন না। অন্য 10টা স্টুডেন্টের মতোই ব্যবহার করুন আমার সাথে। দয়া করুন আমাকে। দোহাই লাগে। পলক অবাক হয়ে চেয়ে দেখল তোপার নিঃসংকোচ আবদার। একবারও বুক কাঁপল না এভাবে বলতে। একবারও ভাবল না পলক থাকবে কি করে তার কৃষ্ণময়ীকে না দেখে। পলক, তুমি কি ভেবেই নিয়েছ এভাবে ভবঘুরে হয়ে জীবন কাটিয়ে দেবে? পলক মায়ের কথা শুনে খাওয়া থামিয়ে দিল। মৃদু স্বরে বলল, কি হয়েছে মা? এভাবে বলছো কেন? পায়েল দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি এখন যোগ্য হয়েছ পলক। তোমার কি মনে হচ্ছে না তোমার এখন অফিস জয়েন করা উচিত? তোমার বাবার বয়স হচ্ছে। এখনো এত প্রেশার নিতে পারে লোকটা? তুমি হয়তো এটাও জানো না কাল বুকের ব্যথার জন্য হসপিটালে যেতে হয়েছিল তাকে। তুমি তো ঠিকমতো বাসায়ও আসো না। জানবে কি করে? ভার্সিটি লাইফ শেষ হয়েছে 2 বছর আগে। এখনো কেন আঁকড়ে আছো সেখানে? রাজনীতি? কি দেবে তোমাকে ওই রাজনীতি? হ্যাঁ, তুমি মানুষের সাহায্য করতে চাও তো করো। তোমার বাবার যথেষ্ট আছে পলক। সেখানে থেকে সাধ্যমতো সাহায্য করো তুমি। আমাদের কোনো আপত্তি নেই। আমাদের একটাই সন্তান তুমি। তোমাকে নিয়ে আমাদের চিন্তা হয় পলক। ওই অনিশ্চিত জীবনের দিকে আমরা তোমাকে যেতে দিতে চাই না। চাই না তোমার চিন্তায় ধুকে ধুকে মারা যেতে। আমরা চাই তুমি তোমার বাবার ব্যবসার হাল ধরো। নাকি তোমার ক্ষমতা চাই পলক? পলক মাথা নিচু করে বলল, ক্ষমতার লোভ আমার কোনো কালেই ছিল না মা। ঠিক আছে, আমি অফিস জয়েন করব। বাবা, আমি আগামী কালই যাব অফিসে। তুমি ব্যবস্থা করো। পায়েল খুশি হলেও ছেলের মুখটা দেখে খুশির মাত্রাটা কমে গেল। তোর কি কিছু হয়েছে পলক? রায়হান তাজওয়ার মৃদু স্বরে বললেন। পলক বাবার দিকে তাকিয়ে মলিন হেসে বলল, বিরহ চলছে বাবা। তবে সেটা একতরফা বিরহ। রায়হান তাজওয়ার কিছু বুঝতে না পেরে স্ত্রী পায়েলের দিকে তাকালেন জিজ্ঞাসু দৃষ্টিতে। পায়েল স্বামীর দিকে তাকিয়ে ইশারায় বোঝালেন সে কিছু জানে না এর ব্যাপারে। একদিন 2 দিন করে 15টি দিন পার হয়ে গেছে। পোপা পলকের দেখা পায়নি। প্রথম দিকে ব্যাপারটা আমলে না নিলেও দিন গড়াতে থাকলে তোপা চিন্তিত হয়ে পড়ল। কেন আসছে না লোকটা? প্রান্তকে ফোন করে কিছু জানতে চাওয়ারও সাহস হচ্ছে না তার। পাছে প্রান্ত কি নাকি ভেবে বসে। অজ্ঞতার দিন গুনতে থাকলো পলকের ফিরে আসার। পলক অফিসে নিজেকে মানিয়ে নিয়েছে। বাবার সাথে নিয়মিত অফিস করছে সে।
সেদিনের পর থেকে আর ভার্সিটি মুখও হয়নি। তবে তোপাকে না দেখেও থাকেনি। 3 দিন যেতেই মারাত্মক হাঁসফাঁস লাগতে শুরু করে। আর থাকতে না পেরে টুক করে রাস্তা থেকে দেখে চলে এসেছে। দেখেছে কৃষ্ণময়ীর মায়াময়ী রূপ, সেটাও পৃথার সাহায্যে। প্রান্তর থেকে পৃথার নাম্বার নিয়ে পৃথাকে বলেছিল তোপাকে নিয়ে বাইরে বের হতে। তাছাড়া তো তোপার দেখা পাওয়া হয় ক্লাস আর জরুরি দরকার ছাড়া সে বারমুখো হয় না। 15 দিন পর আবার পলকের ফোন পেয়ে পৃথা মুচকি হাসল। আবার বোধ হয়ে তৃষ্ণা পেয়েছে পলকের, সেটা ভেবে ফোন ধরেই বলল, ভাইয়া আবার তৃষ্ণা পেয়েছে। পলক পৃথার মুখে এহেন কথা শুনে কেসে উঠল। লাজুক হেসে বলল, তা তো পেয়েছে বটে। আমি কিন্তু আর বাইরে নিয়ে যেতে পারবো না। ওর শরীরটা ভালো নয় তেমন। কাল হালকা জ্বর এসছিল। পলক উদ্বিগ্ন হয়ে বলল, সে কি ঠিক আছে এখন? হসপিটালে নিয়ে যেতে হবে। পৃথা হাসল, ভালো লাগার হাসি, তৃপ্তির হাসি। না ভায়া, হসপিটালে নেয়ার মতো বাড়াবাড়ি হয়নি। ঠিক আছে মোটামুটি। ক্লাসেও গিয়েছিল আজ। বেশি সমস্যা হলে তো যেত না। যাই হোক, আপনি হঠাৎ কল দিলেন। পলক আমতা আমতা করে বলল, দেখতে ইচ্ছে করছিল। কিন্তু উদ্ধৃতি চিহ্ন। পৃথা হাসি লুকিয়ে বলল, ছবিতে মন ভরবে। অজ্ঞতার রাজি হলো পলক। নাই মামার থেকে কানা মামা ভালো। সামনে থেকে না দেখতে পারলেও ছবি দেখেই মন ভরিয়ে নেয়ার আশায় বুক বাঁধল। ঘণ্টা খানেক যেতেই মেসেজের টুংটাং শব্দে পলক হুড়মুড়িয়ে পড়ল ফোনের উপর। মোবাইল স্ক্রিনে স্পর্শ করতে ভেসে উঠল তোপার মহাময়ী মুখখানা। 3টে ছবি দেখার পর সামনে এলো 3 মিনিট 10 সেকেন্ডের একটা ভিডিও, যেখানে তোপা বিছানায় বসে চুলে তেল দিচ্ছে। লম্বা ঘনকালো চুলগুলো গাত্র পেরিয়ে বিছানায় লুটোপুটি খাচ্ছে। মাঝে মাঝে তোপা বিরক্তিকর শব্দ করছে মুখ দিয়ে। মনে হচ্ছে চুলগুলোর উপর ভীষণ বিরক্ত সে। পলক আয়েসি ভঙ্গিতে বসে গভীর মনোযোগ দিয়ে দেখছে তার কৃষ্ণময়ী কেশরাশি। তেল দেয়া শেষ করে চিরুনি করতে শুরু করলো। এর মাঝে একবার সোজা তাকিয়ে মৃদু হেসে বলল, হয়েছে তো ভিডিও করা, এবার রেখে দে। আমার অস্বস্তি হচ্ছে। আর একটু, তুই চিরুনি কর না, চুল বাঁধা ভিডিও করব তো। পৃথার কণ্ঠস্বর ভেসে আসল, কিন্তু তাকে দেখতে পেল না পলক। হয়তো ফোনটা ধরেছিল সে। চিরুনি করা শেষে হাঁটু অবধি লম্বা চুলগুলো বিনুনি করে নিল। ব্যাস এতটুকুই। এতটুকুতেই মনের কোণে প্রশান্তির হাওয়া বয়ে গেল। পলক আরাম কেদারায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলল। জীবনটা নতুন লাগছে তার। সবকিছু কেমন অন্য রকম। সুখ সুখ অনুভূত হচ্ছে তার। মনে হচ্ছে যেন সুখের অসুখ হয়েছে। দীর্ঘ 22 দিন পর কাঙ্ক্ষিত মুখটা দেখতে পেল তোপা। পার্কিং জোনে বাইকের উপর বসে গভীর মনোযোগ দিয়ে গেটের দিকে তাকিয়ে আছে সে। তোপা ধীর পায়ে পলককে অতিক্রম করে চলে গেল। কাছাকাছি এসে আর তাকালো না একটা বারের জন্য। তাকালেই দেখতে পেত একজন মানুষ কতটা ব্যাকুল হয়ে অবলোকন করছে তাকে। কতটা মায়া ভরা দৃষ্টি নিয়ে অপেক্ষা করছে সে। কিন্তু আফসোস, সে একবারের জন্যও বুঝল না পলকের আকুলতা। কিছুক্ষণ পর তোপা তার ভার্সিটির এক বান্ধবী লুবনাকে নিয়ে হাজির হলো পলকের আস্তানায়। পেছনে দাঁড়িয়ে মিহি স্বরে শুধালো, এক্সকিউজ মি ভাইয়া। পলকের কপালের রোগগুলো দপদপ করে উঠল। এতদিন পরে এসে কি মধুর বুলি শোনাচ্ছে। ভাইয়া, হা হা। শুনেও না শোনার ভান করে নিজের কথা চালিয়ে গেল সামনের গোটাকতক মানুষের দিকে তাকিয়ে। পোপা গলার জোর আরেকটুখানি বাড়িয়ে বলল, শুনতে পাচ্ছেন? হ্যালো। পলক তখনও পেছনে ফিরে তাকিয়ে রইল। পোপা এবার বেশ জোরে সরেই বলল, মিস্টার তাজওয়ার, আমি কিছু বলতে চাচ্ছি তো। পলক মুচকি হাসল, কিন্তু তোপার দিকে তাকানোর আগে মুখে গম্ভীরতা ফুটিয়ে গমগমে গলায় বলল, জি বলুন। পোপা আমতা আমতা করে বলল, আসলে কয়েকদিন যাবৎ ক্যাম্পাসের বাইরে কিছু বখাটে হ্যারাস করছে সব মেয়েদের। মাঝে মাঝে ক্যাম্পাসে এসেও হানা দিচ্ছে। পলক ভ্রু কুঁচকে বলল, আমি কি করতে পারি? সবার প্রবলেম সলভ করার দায়িত্ব নিশ্চয় একা আমার নয়। আপনি বরং দায়িত্ব নিয়ে নিজের সমস্যা নিজেই সমাধান করুন। পোপা আশাক্ষুণ্ণ হল। পলক এভাবে বলবে ও ভাবতেই পারেনি। মন খারাপ করে বলল, আমি আমার জন্য বলছি না। আমাকে কে কি বলবে? আমি তো সবার মতো রূপবতী, রূপসী নই। কিন্তু বাকি মেয়েগুলো ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছে। কাল একজনের ওড়না টেনে নিয়েছে। এভাবে চলতে থাকলে মেয়েগুলো ক্লাস করবে কি করে? পলক ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, মিস তিয়াশা, আপনি নিজের চরকায় তেল দিন। অন্যের তা না ভাবলেও চলবে। পোপা মাথা নিচু করে ফেলল। চোখের কার্নিশে বিন্দু বিন্দু জল জমতে শুরু করেছে। যে কোনো সময় গড়িয়ে পড়তে পারে।
কিন্তু ও চায় না এই নাক উঁচু লোকটার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে। তাই লুবনার হাত ধরে বলল, ক্লাস শুরু হয়ে যাবে, চল। লুবনা হাতটা ছাড়িয়ে পলকের দিকে তাকিয়ে বলল, ভাইয়া ওরা অসভ্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। কাল একজনের ওড়না টেনে নিয়েছিল। পোপা প্রতিবাদ করায় ওর হাত ধরে অশ্লীল কথা শুনিয়েছে, আজে বাজে ইঙ্গিত দিয়েছে। আপনি প্লিজ কিছু একটা করুন, আমরা অন্য কাউকে ভরসা করতে পারছি না। আপনি এতদিন ভার্সিটিতে আসেননি, আমরা কতটা অসহায় ছিলাম বলে বোঝাতে পারবো না। আপনি ওদের একটা ব্যবস্থা করুন দয়া করে। পলক গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, ক্লাসে যাও, 308 নাম্বার রুম। বিশালাকা এই রুমটি হলরুম। হলরুমের সামনে দিয়ে যাওয়ার সময় কানে এক মাদকতাময় সুর ভেসে এলো। থমকে দাঁড়ালো তোপা। পা দুটো হঠাৎই তোপার সাথে বিদ্রোহ করে নিজেদের চলার গতি থামিয়ে দিল। দরজাটা একটু ঠেলে ভেতরে উকি দিল তোপা। অদূরেই চেয়ারে বসে গিটারে টুংটাং শব্দ তুলে চোখ বন্ধ করে সুরের ঝংকার তুলছে পলক। তোপা নিষ্প্রভ চাহনিতে চেয়ে রইল কেবল শুভ্র মুখখানিতে। কর্ণকুহরে প্রবেশ করছে হৃদয় কাঁপানো সুর। কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবেণী পিঠের পরে লোটে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতেছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলতাই। আকাশ পানে হানি যুগল গুরু শুনলে বারিক মেঘের গুরু গুরু। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এল হঠাৎ থেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল কেউ। আলের ধারে দাঁড়িয়েছিলাম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে আমি জানি আর জানে সে মেয়ে। বুকের ভেতরটায় প্রবল বেগে ঝড় বইছে। শান্ত হতে না পেরে দরজা থেকে পিছিয়ে গেল তোপা। এক ছুটে লাইব্রেরিতে গিয়ে বইয়ের তাকের সাথে লেগে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। গান শেষ করে দরজার দিকে তাকিয়ে মুচকি হাসল পলক। একবারের জন্য সে দেখেছিল তার কৃষ্ণময়ীর মুগ্ধ চাহনি। দেখেছিল হরিণী চোখের কার্নিশে চিকচিক করানো না জলটুকু। ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে লাজুক হাসল পলক। তবে কি কৃষ্ণময়ী ও মাতোয়ারা হচ্ছে তার মতো? মনের মধ্যে হাজারো প্রশ্ন উকি দিচ্ছে তোপার। কেন গাইল সে এই গান? এত মোহনীয় কণ্ঠে কেন গাইতে হবে? তোপা যে বেসামাল হয়ে যাচ্ছে, সে কি বুঝতে পারছে না? নাকি ইচ্ছে করেই করছে এমন? কিন্তু তোপার যে বেসামাল হলে চলবে না। সে তো চাঁদের দিকে হাত বাড়াতে পারবে না। চাঁদ কেবল দূর থেকে দেখাটাই শোভা পায়, হাতে পাওয়াটা তো কল্পনা মাত্র। পরের দিন ক্যাম্পাসে প্রবেশপথে কোনো আপত্তিকর ঘটনার সম্মুখীন হলো না তোপা। কিন্তু বিষয়টা আমলে নিল না। ভাবল ভেতরে গিয়ে হয়তো তাদের দেখা মিলবে। কিছুদিন ধরে তো এটাই রুটিনমাফিক চলে আসছে, হয় বাইরে হ্যারাস করবে নয়তো ভেতরে। কিন্তু আজ ক্যাম্পাসে ঢুকতেই তোপার চক্ষু চরকগাছ। তোপার হাত ধরে বাজে কথা বলা ছেলেটার হাত গলার সাথে ঝুলছে। ভাঙা হাতে ব্যান্ডেজ লাগিয়ে গলায় ঝুলিয়ে রেখেছে। বাকি সাগরেদের অবস্থাও খুব একটা ভালো নয়। তোপা অবাক হয়ে চেয়ে রইল, এদের এই হাল কে করল? ভাবতে ভাবতে ছেলেটা এগিয়ে এসে মাফ চাইল তোপার কাছে। তোপা চোখ বড় বড় করে সবটা বোঝার চেষ্টা করছে। একে একে কালকের ঘটনাগুলো মনে করতেই ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল, যা এড়ালো না অদূরে দাঁড়িয়ে থাকা পলক তাজওয়ারের জহুরি দৃষ্টির। নিজেও এক চুটকি হেসে বাইক স্টার্ট দিয়ে চলে গেল অফিসের উদ্দেশ্যে। আপাতত তার কাজ খতম। কৃষ্ণময়ী, আমার ঘুম কেড়ে নিয়ে তুমি নিশ্চিন্তে ঘুমোচ্ছ। ঘুমিয়ে নাও যত ইচ্ছে, একবার কাছে পাই তারপর তোমার শাস্তি হবে, কঠিন শাস্তি। পোপা মেসেজ দেখে ভ্রুকুঁচকে ফেলল। বিড়বিড় করে বলল, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মিস্টার কুলক তাজওয়ারকে বলতে হবে এর হাতটাও গলায় ঝুলিয়ে দিতে, যাতে আর মেসেজ টাইপ করতে না পারে।